এই গ্রাফটা কি বাইপার্টেড? ইয়েস স্যার, এটা বাইপার্টেড। বাইপার্টেড, কারণ ইভেন্ট সাইকেল আছে স্যার। পার্টিশনগুলোকে দুটো পার্টিশনে ভাগ করলাম। এজ যা যা আছে সবগুলোই থাকবে, গ্রাফের এজ সবগুলোই থাকবে, কিন্তু নিজেদের মধ্যে কোনো এজ যদি না আসে তাহলে গ্রাফটা বাইপার্টেড। তাহলে আমি যদি এজগুলো আঁকি, এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এগুলো সবগুলো এজে আমি আঁকছি কিনা? এই গ্রাফে যা যা এজ ছিল সবই আঁকছি, নিজেদের মধ্যে কোনো এজ আছে? এজ নাই, তাহলে এই গ্রাফটা বাইপার্টেড। এই গ্রাফটা এটা বাইপার্টেড, বাইপার্টেড না স্যার, বাইপার্টেড না। বাইপার্টেড না। আচ্ছা, বাইপার্টেড গ্রাফের কিছু বৈশিষ্ট্য একটু ডিসকাস করি। একটা হচ্ছে এই গ্রাফে কোনো অড লাইনে Odd line সাইকেল বিজোড় লাইনে কোনো সাইকেল থাকবে না। বিজোড় লাইনে যদি কোনো সাইকেল থাকে এটা বাইপার্টেড হবে না। কারণ কি একটু বলো কেউ? এটার পার্সপেক্টিভে যদি বলি, ধরা যাক আমি একে এই পাশে রাখলাম, এই থেকে যেহেতু বিতে এজ আছে, বিকে ডেফিনেটলি ওই পাশে রাখতে হবে, বি পাশে রাখতে হবে। বি থেকে সিতে যেহেতু এজ আছে, আমার তো এই পাশে আবার ব্যাক আসতে হবে। এখন একটু চিন্তা করো, যেহেতু অড লেন্থ, আমি অলওয়েজ অড লেন্থে এজ থাকবে কয়টা? বিজোড় সংখ্যা কি থাকবে? অড লেন্থ যদি থাকে এজের সংখ্যা কত হবে? বিজোড় সংখ্যা ওই পরিমাণই হবে। তিন লেন্থের যদি সাইকেল হয়, এজ আছে তিনটা, তাই না? তাহলে এই সাইকেলটা যদি কমপ্লিট করতে হয়, লাস্ট এজটা কিন্তু নিজেদের মধ্যেই থাকতে হতে হবে, হ্যাঁ স্যার। বিজোড় যদি হয়, যদি পাঁচটা হয়তো সেটা সি থেকে ডি হবে, ডি থেকে ই হবে, ফাইনাল এজটা ঠিকই আবার ডি থেকে এজে আসবে। অর্থাৎ অড লেন্থের যদি সাইকেল হয়, দুই ভাগে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, আরেকভাবে চিন্তা করা যেতে পারে, বাইপার্টেড গ্রাফকে দুইটা কালার দিয়ে কালার করা যায়। সাথে কি সাথে শর্তটা কি? অ্যাডজেসেন্ট নোড সেম কালার পাবে না। দুইটা নোড দিয়ে কালার করা যাবে যাতে অ্যাডজেসেন্ট নোডগুলো সেম কালার না পায়। তাহলে দুটো চিন্তা করি, এটাকে যদি কালার করতে চাই তাহলে কীভাবে কালার করবো? ধরা যাক এটা দিয়ে শুরু করবো, এটা কালার দিলাম রেড। এখন বিএফএস বা ডিএফএস যে কোনোটা আমরা করতে পারি। ধরা যাক বিএফএস করতেছি, তাহলে এটাই কোথায় যাবো? বিতে এবং বিতে। আগে ধরা যাক বিতে গেল, এই কালার কি দেবো? আমার নিচের যে কালার আছে সেটা ছাড়া অন্যটা দিব। তাহলে আমার কালার যেহেতু রেড, আমি এটার কালার দেবো ব্লু। এটা কালার দিলাম ব্লু। আচ্ছা, এটা একটু আর একটু সহজ করে দিই। আমরা যখন বিএফএস বা ডিএফএস ডিসকাস করছিলাম, আমরা তিনটা কালার নিয়ে কথা বলছিলাম। হোয়াইট, গ্রে, ব্ল্যাক। আবার তো ব্ল্যাক হিসাব বাদ, আমরা ব্ল্যাক দিয়ে কাজ করবো না, ব্ল্যাক করবো না, ব্ল্যাক। হোয়াইট আর গ্রে কোনটা কখন কালার করতাম আমরা? হোয়াইট হচ্ছে ইনিশিয়ালি, কারণ ওর যদি ভিজিট না হয়ে থাকে, আর ভিজিট হলে আমরা গ্রে কালার করতাম, তাই না? এখন পার্থক্যটা হচ্ছে আমরা গ্রে এর পরিবর্তে এখন আমরা দুইটা কালার রাখতেছি, রেড এবং ভিজিট হয়ে যায়। আইটা আমরা রেড দিয়ে কালার করবো, তখন দুইটা কালার রাখতেছি একটা পরিবর্তে। তাহলে শুরুতে এ ভিজিট হইল, এর কালার দিলাম রেড, এ থেকে কে ভিজিট হচ্ছে বি, এর কালার আমরা এখন দিব ব্লু, যেহেতু এর কালার রেড। এভাবে এ থেকে ডি ভিজিট হচ্ছে, ডি এর কালার কি দিব? ব্লু। তাহলে এটা এরপর আমরা বিতে আসলাম, বি থেকে আগে একটা ভিজিট করা যায় সিতে এবং এতে। আগে সিতে আসলাম, সি এর কালার হচ্ছে হোয়াইট, তাহলে এটাকে আমরা কালার করবো। এর কালার যেহেতু ব্লু, আমরা সি এর কালার কি দিব? রেড। রেড। এ তো অলরেডি কালার, তাই না? অলরেডি কালার হলে কি নতুন করে কালার করবো? না স্যার। তখন কি করবো? যদি অলরেডি কালার হয়ে থাকে নেইবার, আমরা চেক করবো আমার কালার এবং নেইবারের কালার ডিফারেন্ট কিনা। তাহলে দেখা যাচ্ছে ডিফারেন্ট, বি আর এ ডিফারেন্ট। এখানে সি এর নেইবার হচ্ছে বি এবং ডি, কালার ডিফারেন্ট। বি এর নেইবার হচ্ছে সি এবং এ, দুজনের সাথে আমার কালার ডিফারেন্ট। তাহলে এই গ্রাফটা বাইপার্টেড। বোঝাতে পারছি এই পর্যন্ত? এখানে যদি একটা বুঝে নেই, হ্যাঁ চিন্তা করো, এটা কথা বলতেছ, হ্যাঁ বাইপার্টেড থাকবে, এটা রেড, ব্লু, ব্লু। বাইপার্টেড থাকবে। আমি জাস্ট এভাবে মাস করবো, দেখে এ থাকবে এই পাশে, বি আর ডি থাকবে এই পাশে, সো এ আর সি থাকবে এই পাশে, বি আর ডি থাকবে এই পাশে। বুঝতে পারছি কথা? আচ্ছা, বাইপার্টেড না এই ধরনের এক্সাম্পল যদি আসি, সেম গ্রাফটা একটু চেঞ্জ করলাম, এটা এখন বাইপার্টেড না।
কালারিংয়ের মাধ্যমে আমরা বের করব। এখানে আমরা এ থেকে শুরু করলাম, এই কালার হচ্ছে রেড। এ থেকে কোথায় কোথায় যাবো? ই এবং ডিতে। তারা যেহেতু হোয়াইট, তাদেরকে আমরা কালার করতে পারতেছি। কালার কি দিব? আচ্ছা, ডিতে আসো। ডি থেকে সিতে যাওয়া যায়, সিতে তো কালার করতে পারে, সি এর কালার দিব রেড। ডি থেকে আর কোথায় যাওয়া যায়? ডিতে। এতে এবং ডিতে। আমি এতে যাই, এতে দেখতেছি এ এবং আমার কালার ভিন্ন, তাহলে সমস্যা নেই। ডি থেকে আবার ডিতেও যাওয়া যায়, আমার আর ডি এর কালার সেম, তাহলে বাইপার্টেড না। বাইপার্টেড না। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ। মোটরসাইকেল না থাকলে ব্যাপারে আচ্ছা, কথা হচ্ছে, কথা বলতো প্লিজ। নেক্সট আমরা দেখবো টপোলজিক্যাল সর্টিং। টপোলজিক্যাল সর্টিং তোমাদের সম্ভবত আগে কাভার হয়েছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, তাড়াতাড়ি কাভার করতে হবে। আচ্ছা, টপোলজিক্যাল সর্টিংয়ে কী হয়? প্রথমত আমাদের দেখতে হবে কোন ধরনের গ্রাফে টপোলজিক্যাল সর্টিং করা হয়। এটাকে বলা হয় ড্যাগ বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আচ্ছা, তোমরা কিন্তু কথা বলতেছো অনেক নিজেদের মধ্যে। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কি? নাম যেটা সাজেস্ট করতেছে সেটাই, গ্রাফটা ডিরেক্টেড এবং কোনো সাইকেল নেই, ডিরেক্টেড এবং অ্যাসাইক্লিক। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তারপরে আমরা বুঝবো টপোলজিক্যাল সর্টিং কী কাজে ইউজ হতে পারে। আমাদের কোর্স, আমরা যে কোর্সগুলো করি, কোর্সগুলোর মধ্যে কিছু কনস্ট্রেন্ট আছে, যারা কিছু প্রিরিকুইজিট থাকে, যে এই কোর্সটা করার জন্য আমার ওই কোর্সটা আগে শেষ করতে হবে। যেমন 207, এই কোর্সের প্রিরিকুইজিট কী ছিল? 105। 105। ডিএসএ 2 করার জন্য আগে আমার ডিএসএ 1 কমপ্লিট করা থাকতে হবে। ডিএসএ 1 যদি আমি পাস না করি, আমার ডিএসএ 2 করতে দেওয়া হবে না। আইডিয়ালি তো এটাই হয়। ডিএসএ 1 এর প্রিরিকুইজিট কী ছিল? ডিসক্রিট ছিল। Discrete। ছিল বা আমি ধরে নিলাম আছে। তাহলে আমরা ডিপেন্ডেন্সিগুলো কিভাবে ব্যাক করি একটু দেখো। প্রত্যেকটা একটা নোট। এটা হচ্ছে ডিএসএ 1 আর এটা হচ্ছে ডিএসএ 2। ডিপেন্ডেন্সিটা হচ্ছে এটা মিন করে 207 105 এর উপর ডিপেন্ডেন্ট। 105 কমপ্লিট না করলে 207 কমপ্লিট করা যাবে না। জাস্ট আমাদের কনটেক্সটে, অন্য যে কোনো কনটেক্সট হতে পারে, বা ডিপেন্ডেন্সি হচ্ছে এরকম যে 207 105 এর উপর ডিপেন্ডেন্ট। এইভাবে 103 থেকে 105 এর পেজ থাকতে পারে। এরপর ধরা যাক 101 আছে। এখন ধরা যাক কিছু কিছু কোর্স থাকতে পারে যেটাতে কোনো ডিপেন্ডেন্সি নাই, যেমন ফিজিক্স 161 মনে হবে কিছু একটা, এটাতে আগে কোনো ডিপেন্ডেন্সি নেই, পরেও কিছু নেই, এই ধরনের কোর্সে থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, তাই না? প্রথমত ডিরেক্টেড, কারণ ডিপেন্ডেন্সিগুলো ডিরেকশনাল, বাইডিরেকশনাল না, ইউনিডিরেকশনাল। আর অ্যাসাইক্লিক, এখানে কি এই ধরনের গ্রাফে কি সাইকেল থাকা কোনো মেক সেন্স করে? এখানে সাইকেল থাকা তো মেক সেন্স করে। 207 105 এর উপর ডিপেন্ডেন্ট, আবার 105 207 এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমি কোনো কোর্সে আমার পক্ষে করা সম্ভব না, তাই না? টপোলজিক্যাল সর্টিংটা কি সেটা একটু বলি। এই গ্রাফটাকে যদি আমি টপোলজিক্যালি সর্ট করতে বলি, তাহলে যেটা হবে, আমি গ্রাফ ভার্টেক্সগুলোকে একটা স্ট্রেট লাইনে লিখবো। প্রথম কাজ হচ্ছে স্ট্রেট লাইনে লিখবো, আরও কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমে আমি লিখি গ্রাফে যে ভার্টেক্সগুলো আছে সবগুলোকে একটা স্ট্রেট লাইনে লিখবো। এখন যেটা করবো, গ্রাফে যে এজগুলো আছে এজগুলো আবার আঁকবো। এজগুলো আছে, তাই না? সবগুলো এজে আমি আঁকছি। আচ্ছা, এই স্ট্রেট লাইনের যে গ্রাফটা, এখানে এজগুলোর বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা এজে বাম থেকে ডানে গেছে, ডান থেকে বামে কিন্তু এনে এজ যায় না। তো টপোলজিক্যাল সর্টিং হচ্ছে আমি যদি এই গ্রাফের নোটগুলো একটা লিনিয়ার অর্ডারে আনতে পারি, যাতে প্রত্যেকটা এজে বাম থেকে ডানে যাবে, ডান থেকে বামে কোনো এজ আসবে না, তাহলে এটাকে বলা হচ্ছে টপোলজিক্যালি সর্টেড। তো এটা করে লাভ কী হবে? এই অর্ডারটা আমাকে বলতেছে এটা একটা ভ্যালিড সিকোয়েন্স অফ কোর্সেস। এই সিকোয়েন্স আমি কোর্সগুলো শেষ করতে পারি, তাই না? কারণ আমি বাম থেকে ডানে সব ডিপেন্ডেন্সি, ডান থেকে বামে কোনো ডিপেন্ডেন্সি নেই। আমি যদি এই সিকোয়েন্সে কোর্সগুলো শেষ করি, কোনো কনস্ট্যান্ট ব্রেক হবে না। তো ধরো এটা ব্রেক করি, ধরা যাক 105 102 101, তাহলে এই ধরনের দুটো এজ আছে ডান থেকে বামে।
এই অর্ডারে কি কোর্স শেষ করা যাবে না, স্যার। সুবিধার আগে কিন্তু সমাজ করা যাবে না। তাই টপোলজিক্যাল সঠিক হচ্ছে এমন একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা যদি আমরা আগাই কোনো কনস্ট্রেন্ট ব্রেক হবে না। আমি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা করবো কীভাবে। এটা ডিএফএস এবং বিএফএস দুটার সাহায্যে করা যায়। আমরা আগে ডিএফএস দিয়ে ডিসকাস করি। ডিএফএস কীভাবে করবো? বলো কেউ ডিএফএস দিয়ে এটা কীভাবে করে? আচ্ছা হ্যাঁ, একটু জোরে বলো। ডিএফএস এ আমরা ডিসকভারি টাইম আর ফিনিশ টাইম নামে দুইটা জিনিস মেনটেন করি, এটা তো মনে আছে সবার, তাই না? আচ্ছা, আমরা হয় ডিসকভারি টাইম অথবা ফিনিশ টাইম কিছু একটা দিয়ে করবো। কীভাবে করে কেউ একটু বলো, মনে আছে কারো বা জানা আছে? আচ্ছা, একজন বললো ফিনিশ টাইমে রিভার্স অর্ডারে, তাই না? আচ্ছা, ফিনিশ টাইমে রিভার্স অর্ডারে। আচ্ছা, ডিসকভারি টাইমের স্ট্রেট অর্ডারে কি হতে পারে? আচ্ছা, আমরা দেখি হয় কিনা। প্রথমত আগে ফিনিশ টাইমটা নিয়ে একটু চিন্তা করি। ফিনিশ টাইমটা যেটুকু এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, এখানে যদি আমি ডিএফএস চালাই, আমি কি এটা ক্লেম করতে পারি কিনা যে ফিনিশ টাইম অলওয়েজ আগে হবে, অলওয়েজ আগে ফিনিশ হবে? ফিনিশ না করে কি ফিনিশ করা সম্ভব ডিএফএস এর পার্সপেক্টিভে? সম্ভব। আচ্ছা, দুটো কেস আমরা চিন্তা করি। প্রথমত নরমাল টাইম 1 2 এরপর এটা ফিনিশ হয়ে যাবে, এরপর এটা 4। তাহলে কোনো ডিপেন্ডেন্সি যদি থাকে, এ থেকে বিয়ে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে, এই ফিনিশ করা থাকে কি ফিনিশ করা সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে যদি আমি ফিনিশ অর্ডারে রিভার্স অর্ডারের সাথে, অর্থাৎ যেটা আগে ফিনিশ হয়েছে সেটা পরে থাকবে, যেটা পরে ফিনিশ হয়েছে সেটা আগে থাকবে, তাহলে আমার সিকোয়েন্সটা মেক সেন্স করতেছে, তাই না? জি স্যার। কথা বুঝাইতে পারছি? আর একটু বড় গ্রাফ যদি দেখাই, এখানে গ্রাফ যদি থাকে, এই রোডটাকে ফিনিশ করার জন্য আগে গাড়িকে ফিনিশ করতে হবে। এখানে যারা আছে তাদের সবাইকে ফিনিশ হতে হবে, এখানে যারা আছে সবাই ফিনিশ হতে হবে, তারপরে এটা ফিনিশ হবে। তারপরে যারা তার উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে ফিনিশ না করে কিন্তু এটাকে ফিনিশ করা যায় না। তবে এটার ফিনিশিং টাইম সবচেয়ে বেশি হবে। তার মানে এইভাবে এখানে যদি ক্লেম করি যে একটা যদি ডিপেন্ডেন্সি থেকে থাকে, যেটা ডিপেন্ডেন্ট, তার ফিনিশ টাইমটা অবশ্যই ছোট হবে। আমার কথাটাকে বোঝা গেছে? তাহলে যদি ফিনিশ টাইম রিভার্স অর্ডারে এসে যায়, সেটা একটা লজিক্যাল অর্ডার। আচ্ছা, আরেকটা সাজেশন দিচ্ছিল, সেটা হচ্ছে ফিনিশ টাইম বুঝলাম, ঠিক আছে। ডিসকভারি টাইম দিয়ে বলে সমস্যা নেই, যেটা আগে ডিসকভার হচ্ছে সেটা নিব, যেটা পরে ডিসকভার হচ্ছে সেটা পরে নিব। তো স্ট্রেট অর্ডারে রিভার্স করার দরকার নেই, যেটা আগে ডিসকভারটা সেটা আগে নিলাম, যেটা পরে ডিসকভার হচ্ছে সেটা পরে নিলাম। এটা করা যাবে কি? করা যাবে না। করা যাবে না। আমি দুইটা কেস দেখাই কেন করা যাবে না। প্রথমত এটা খেয়াল করো, প্রথমত আমার একটা গ্রাফ আছে, আমি কিন্তু জানি না কোথা থেকে শুরু করতে হবে। আমি যে কোনো জায়গা থেকে ডিএফএস শুরু করতে পারি। টপোলজিক্যাল সর্টিং কিন্তু আমার কোনো সোর্স বলে দেওয়া নাই, আমি যে কোনো স্থান থেকে শুরু করতে পারি। তাহলে আমি ডিএফএস এ থেকে শুরু না করি, যদি বি থেকে শুরু করি, বি এর ডিসকভারি টাইম হচ্ছে 1, বি থেকে কোথাও যাওয়ার আছে? বি এর ফিনিশ টাইম 2 3 4। তার ডিসকভারি টাইমটা কিন্তু ওভাবে মেনটেন হয় না, এটা আগে ডিসকভার হয়েছে, কিন্তু ফিনিশ টাইমটা স্টিল মেনটেন হচ্ছে। এটা আগে ফিনিশ হবে, এরপর এটা ফিনিশ হবে। আমি বুঝাতে পারছি কথা? জি স্যার। আরেকটা কেস দেখাই। এটা ঠিক আছে, ধরা যাক আমি এ থেকে শুরু করতেছি, 1 2 3 4, তাই না? এটা শেষ হওয়ার পরে তো 5 আসবো, 6 আসবো, 5 6। তাহলে এই কিন্তু সি এর উপর ডিপেন্ডেন্ট, সি পরে ডিসকভার হয়েছে, তাই না? কিন্তু ফিনিশ টাইমের অর্ডারে যদি দেখি, কোনটা সবার আগে ফিনিশ হয়েছে? এই সবার আগে ফিনিশ হয়েছে, এরপর সি। তাহলে এটা একটা ভ্যালিড অর্ডার, তাহলে সি এর সি বলতে এইগুলো দিই, অর্থাৎ ফিনিশ টাইমটা ভ্যালিড, ডিসকভারি টাইম দিয়ে কিন্তু করা যাবে না। কথাকে বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এটা ইমপ্লিমেন্ট করবো কীভাবে? ডিএফএস এ চালাবো, আগের মতো ডিএফএস চালাবো। একটা উপায় হতে পারে, যদি না এইভাবে চিন্তা করি, আমরা ডিএফএস চালাই নিব, সবার ফিনিশ টাইমটা বের করে নিব। এরপর আমি ফিনিশ টাইমের ভিত্তিতে একটা সর্ট করে নিব, যেটা ফিনিশ টাইম আগে সেটা পরে থাকবে, যেটা ফিনিশ টাইম পরে সেটা আগে থাকবে। আর আরেকটা কাজ করতে পারি, ডিএফএস চলাকালীন আমি একটা অর্ডারিং করে দিতে পারি। কীভাবে? যেটা ফিনিশ হবে একটা স্ট্যাকে পুশ করে দিতে হবে। আমি একটু দেখাই।
ছোটো গ্রাফ দিয়ে দেখাচ্ছি আবার। এই গ্রাফটা এটা না, এই গ্রাফটা দেখাচ্ছি না। এর সাথে একটা স্ট্যাক রাখি। এএফএসে যখনই কোনো নোট ফিনিশ হবে আমি সেই নোটটাকে স্ট্যাকে পুশ করে দেব। তাহলে সবার আগে এ থেকে আমরা বিটা আসলে বি থেকে ডি, সবার আগে কোনটা ফিনিশ হবে? ডি ফিনিশ হবে, ডিটা স্ট্যাকে পুশ হবে। ডি এর পরে কোনটা ফিনিশ হবে? ডি ফিনিশ হবে। দেখুন এ ফিনিশ হলো, এরপর সি ফিনিশ হলো। তাহলে সি এ বি ডি, এটা হচ্ছে স্ট্যাক থেকে যদি আমি এখন পপ করি সি এ বি ডি, এটা সবার ভ্যালিড অর্ডার। আমি বুঝাতে পারছি কথা? তাহলে এটা কি সবার কাছে ক্লিয়ার কীভাবে করবো ডিএফএস দিয়ে? আচ্ছা, এখন আমরা সেম কাজটা বিএফএস দিয়ে করবো। বিএফএস দিয়ে টপোলজিক্যাল সর্টিং করা যায় কিনা দেখবো। এটা এক্স্যাক্টলি বিএফএস না, বিএফএস এর একটু মডিফিকেশন, বাট বিএফএস এর স্টাইলে আগাবো। একটু দেখাই। এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, তাই না? ডিএফএস না, এখন আমরা বিএফএস দিয়ে করবো। বিএফএস এর মধ্যে কিছু একটা অ্যাপ্রোচে করবো। আচ্ছা, ডিএফএস এর কথা আমরা ডিসকভারি টাইম বা ফিনিশ টাইমের কথা আমরা আগে বলেছি। এখন আমাকে এই গ্রাফটা দেখে একটু বলো কোন কোন নোট দিয়ে আমরা শুরু করতে পারি? যে কোনোটা দিতে পারি স্যার। যে কোনো নোট দিয়ে শুরু করতে পারি? জি না, বি দিয়ে কেন শুরু করতে পারবো? ও না না স্যার, শুরু করা বলতে বোঝাচ্ছি সর্টিং এর শুরুটা। সর্টিং এর প্রথম নোটটা কি হতে পারে? এ অথবা সি অথবা ই, এই তিনটা হতে পারে। এ অথবা সি অথবা ই, এই তিনটা নোটের বৈশিষ্ট্য কি? এদের মধ্যে কোনো ইনকামিং এজ নেই। ইনকামিং এজ মানে হচ্ছে ডিপেন্ডেন্সি। এদের কোনো ডিপেন্ডেন্সি নেই, তাই এদেরকে দিয়ে আমি শুরু করতে পারি। এই সমস্ত কোর্স হিসেবে যদি চিন্তা করি, এই কোর্সগুলোর কোনো প্রিরিকুইজিট নেই, তাই এই কোর্সগুলো দিয়ে আমি শুরু করতে পারি। তার কোনো ইনকামিং এজ নেই। তাহলে কোনো নোট ইনকামিং এজ আসে নাকি না এটা বুঝবো কীভাবে? ইন ডিগ্রি কল করবো। ইন ডিগ্রি দিয়ে, তাই না? ইন ডিগ্রি কি? কোনো একটা নোটে কয়টা ইনকামিং এজ আছে সেটা কাউন্ট। আর আমি যদি সবাই ইন ডিগ্রিগুলো একটু কাউন্ট করে নিচ্ছি, আমরা যখন গ্রাফটা কনস্ট্রাক্ট করবো সবার এই ডিগ্রিগুলোর সাথে আমরা মেনটেন করলাম। তাই এই ডিগ্রিগুলো যদি লিখি 0 0 0, বি এর ডিগ্রি কত? 2 বি এর 1, এফ এর 1। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি কাকে দিয়ে? যাদের ইন ডিগ্রি 0 এই ধরনের কোনো একটা দিই। তাহলে ধরো যাক আমরা এই দিয়ে শুরু করলাম, এই দিয়ে শুরু করলাম। এই কোর্সটা বা এই টাস্কটা শেষ হবে। এই কোর্সটা যদি শেষ হয়ে যায় বা এই টাস্কটা যদি শেষ হয়ে যায়, এটার উপর যারা ডিপেন্ডেন্ট ছিল ওদের ডিপেন্ডেন্সি এক কমে গেল না? এখন এর উপর যাদের ডিপেন্ডেন্সি ছিল একটা ডিপেন্ডেন্সি এখন কমে গেল, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই কোর্সটা বা এই টাস্কটা আমি শেষ করলাম, তাহলে এর উপর যারা যারা নির্ভর করতো ওরা, ওদের একটা ডিপেন্ডেন্সি এখন কমে গেল। তাহলে এজটা আমি ভাবতে পারি এজটা এখন ইনঅ্যাক্টিভ। তাহলে বি এর ডিগ্রি এখন কত হবে? 1। কথা কি বোঝা গেছে? বি এর ডিগ্রি এখন 1। আচ্ছা, এরপর আমরা কাকে নিতে পারি? বিকে কি নিতে পারি? না, বি এর ডিগ্রি কিন্তু এখনো 0 হয় না, বি এখনো কমপ্লিট করা যাবে না। সিকে নিতে পারি? বুঝলি কোনটা কমবে? এই কমবে না, এরপর যারা ডিপেন্ডেন্ট তারা কমবে। এরপর সিকে নিলাম, তাহলে সি কমপ্লিট হয়ে গেল। সি এর উপর যারা ডিপেন্ডেন্ট ছিল, বি ডিপেন্ডেন্ট ছিল, তাহলে বি এর ডিপেন্ডেন্সি আরেকটা কমে গেল। তাহলে বি এর ডিগ্রি এখন কত? 0। তাহলে আমি ডিগ্রি 0 কার কার? বি এবং ই, যে কোনো টাইম নিতে পারি। ধরা যাক বি, তাহলে বি যদি কমপ্লিট করে থাকে, বি এর উপর কারা ডিপেন্ডেন্ট ছিল? সি আর এফ। সি এর ডিপেন্ডেন্সি এখন 0, রেফারেন্স 1। আইডিয়াটা কি বোঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা আসতেছে। বাকিদের কাছে মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আমি এখন একটু দেখাই এটা ইমপ্লিমেন্টেশনটা কীভাবে করব। বিএফএস এর মধ্যে অনেকটা, কিন্তু একটু মডিফিকেশন আছে। আমরা ইমপ্লিমেন্টেশনটা একটু চিন্তা করি, আমি আবার দেখাচ্ছি। স্যার এই সিমুলেশনটাই আবার দেখাবেন? সরি, সিমুলেশনটাই আবার দেখাবেন নাকি? একটু জোরে। সিমুলেশনটাই আবার দেখাবেন? সিমুলেশনটা না, এখন আমি
বিএফএস থেকে কীভাবে করবো এটা বলছি, সেটাও দেখাবো। সিমিলার একটা গ্রাফ আছে। আচ্ছা, একটু আবার কেয়ারফুলি খেয়াল করো। প্রথমত এই জিনিসটা বুঝো কিনা দেখো যে সমস্ত নোডের ইন্ডিগ্রি 0 তাদেরকে দিয়ে আমি শুরু করতে পারি। এই কথাটা কি বোঝা যাচ্ছে? ইন্ডিগ্রি 0 মানে কি? এই নোডটা কারোর উপর নির্ভরশীল না, তাহলে এটা আমি শুরু করতে পারি। এটাকে বোঝা গেছে? ইন্ডিগ্রিগুলো আমি ক্যালকুলেট করি 0 0 0 2 1। তাহলে আমি কাদেরকে দিয়ে শুরু করতে পারি? এই সি ওয়াই। আচ্ছা, এখানে এটা ইমপ্লিমেন্ট করবো কীভাবে? অনেকটা বিএফএস এর মধ্যে একটু মডিফিকেশন আছে। প্রথমত যেটা করবো, বিএফএস এর মধ্যে আমার একটা কিউ থাকে। এখন কিউতে আমরা যখনই কোনো নোডের ইন্ডিগ্রি 0 থাকবে সেটাকে আমরা পুশ করে দেব। তাহলে এখন কার ইন্ডিগ্রি 0? এসি এবং নোডে তিনটাকে পুশ করে দেব। এই পর্যন্ত কি ফলো করা গেছে? আচ্ছা, এরপর আমরা বিএফএস এ কি করি? কিউ থেকে একটা একটা করে পপ করতে থাকি এবং তার নেইবারগুলোকে আমরা চেক করতে থাকি। তাহলে কিউ থেকে এখন কি পপ হবে? ই পপ হবে, এ পপ হবে, এই পপ করলাম, এই পপ করলাম। পপ হওয়ার মানে হচ্ছে এই টাস্কটা আমি সবার আগে করবো। আমি বোঝাতে পারছি কথা? এই টাস্কটা আমি এখন শেষ করলাম। আচ্ছা, এই টাস্কটা যদি শেষ হয়ে থাকে এটা কাজ শেষ। তাহলে ওর উপর যারা ডিপেন্ড করবে তাদের ইন্ডিগ্রি 1 কমে যাবে। এই কথাটা কি এখন বোঝা গেছে? তাহলে এটা আমরা কীভাবে সিমুলেট করবো, কীভাবে ইমপ্লিমেন্ট করবো? যারা যারা এই নেইবার আছে তাদের ইন্ডিগ্রি আমি 1 কমাই দিই। তাহলে এই নেইবার আছে কি? ইন্ডিগ্রি এখন বিএফএস আমরা কি করি? যারা নেইবার থাকে তাদেরকে আমরা যদি আমি বেশি ঢুকাই কিউতে পুশ করে দিই। এখন কি আমরা ডিকে পুশ করে দিব? না স্যার, এখন পুশ করবো না। এখন শর্ত হচ্ছে যখন 0 হয় তাহলে পুশ করব। নোডের ইন্ডিগ্রি 0 হবে তখনই আমরা তাকে কিউতে পুশ করবো। পার্থক্যটাকে বুঝাইতে পারছি? বিএফএস এর সাথে বিএফএস এর যেটা করতাম, কোনো আনভিজিটেড নেইবার যদি পাই সেটাকে আমরা ইমিডিয়েটলি কিউতে পুশ করে দিই। আর এখানে পার্থক্য হচ্ছে কোনো নেইবারের ইন্ডিগ্রি যদি 0 হয় শুধুমাত্র তখন পুশ করবো। তাহলে ডিকে আমরা পুশ করবো তাহলে কিউতে এখন কি আছে? সি আর এবং ই। তাহলে সি কম হলো, সি এর নেইবার কি আছে? বি আছে। সি এর কাজ আমরা ধরে নিলাম শেষ। তাহলে সি এর উপর যারা নির্ভরশীল ছিল তাদের ডিপেন্ডেন্সি কমাই। তাহলে বি এর ডিপেন্ডেন্সি এখন 0 এবং বি রে পুশ করে দিই। যেহেতু 0 হয়ে গেছে আমরা ডিকে এটা পুশ করে দিতে পারি। তাহলে আইডিয়াটা বোঝা গেছে? তাহলে এভাবে যদি করি তাহলে কাজ শেষ। এখানে কারণ কোয়েশ্চন আছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চন করি এই অ্যালগরিদম দিয়ে। এটা তো আমরা ডিরেক্টেড গ্রাফটা যদি অ্যাসাইক্লিক না হয়, ডিরেক্টেড গ্রাফে যদি সাইকেল থাকে, এই অ্যালগরিদম দিয়ে সেটা ডিটেক্ট করা যাবে কিনা? আমার প্রশ্নটা আবার বলতেছি। আমাদের শর্ত হচ্ছে টপোলজিক্যাল সর্টিংয়ের গ্রাফটা অ্যাসাইক্লিক হতে হবে। কিন্তু ধরো একটা গ্রাফটা যদি অ্যাসাইক্লিক না হয়, যদি কোনো সাইকেল থাকে, এই সেম অ্যালগরিদমটা দিয়ে সাইকেলটা ডিটেক্ট করা যাবে কিনা? কীভাবে করা যাবে? একটা সময় আসবে যখন 0 ইন্ডিগ্রি কোনো নোট পাবো না। কেন পাবো না একটু চিন্তা করো। তোমাদের কাছে একটা ক্লাস করতে হবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। ধরো যে এখানে একটা সাইকেল আছে, সবার ইন্ডিগ্রিগুলো যদি একটু হিসাব করি। ইন্ডিগ্রি হচ্ছে 0 2 1 1। এই গ্রাফে একটা সাইকেল আছে। তাহলে আমরা যদি আগের মতোই আগে প্রথমে কোন নোটটা নিব? এইটা আছে ছিল। এরপর কি করবো? বি এর ইন্ডিগ্রি কমাই দিব। এখন খেয়াল করো কি হচ্ছে। এখন প্রত্যেকটা নোটের ইন্ডিগ্রি 0 ইন্ডিগ্রিওয়ালা কোনো নোট নেই এবং আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা কিন্তু ট্রাভার্স করা কমপ্লিট হয় না। তার মানে যখনই আমরা কোনো এমন একটা সিচুয়েশনে পড়বো যে 0 ইন্ডিগ্রিওয়ালা কোনো নোট নেই কিন্তু গ্রাফটা কমপ্লিট করতে পারি ট্রাভার্স করা, তার মানে এখানে সাইকেল আছে। যেহেতু এখানে যদি সাইকেল থেকে থাকে কারো ইন্ডিগ্রি কি 0 হওয়া সম্ভব কোনো? না স্যার, সবার ইন্ডিগ্রি তো একটা থাকবে, যেহেতু কারো ইন্ডিগ্রি 0 হবে না। সবার মধ্যে একটা আর্গুইং এজ আছে, তার মানে কারো ইন্ডিগ্রি 0 হওয়া সম্ভব না। বুঝতে পারছি কথা? জি স্যার। তাহলে কোনো পর্যায়ে যদি আমরা এমন একটা অবস্থায় পৌঁছাই যে ইন্ডিগ্রি 0ওয়ালা কোনো ভার্টেক্স পাওয়া যাচ্ছে না কিন্তু গ্রাফটা পুরোপুরি আমরা এখনো ট্রাভার্স করা কমপ্লিট করিনি, তার মানে এই গ্রাফে একটা সাইকেল আছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখলাম। আমরা নেক্সট টপিকে চলে যাব। এখানে কারো কোনো কোয়েশ্চন থাকলে বলুন।
স্যার এখানে ইন ডিগ্রি দেখা কি বুঝতে পারবো এটা অট সাইকেল না কি ইভেন সাইকেল? না, এই ডিগ্রি দেখে বুঝতে পারবো। সবারই ডিগ্রি কত এখানে? এক ওয়ান। হ্যাঁ হ্যাঁ সবারই ডিগ্রি ওয়ান। বুঝতে পারবো না স্যার, বুঝতে পারছি। এটারও ওয়ানই হবে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কথা বন্ধু, এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তোমাদের কিন্তু নেক্সট উইক থেকে অনলাইন শুরু হয়। এতদিন খুব আরাম করে প্র্যাকটিস করছে এই পর্যন্ত। নেক্সট উইক থেকে অনলাইন শুরু, তাই না? নেক্সট উইকে অনলাইনের টপিক হচ্ছে শর্টেস্ট পাথ। সো একটু কেয়ারফুলি খেয়াল করো। কথা বলতো প্লিজ, কথা বলতো। আমরা শর্টেস্ট পাথ মধ্যে প্রথমে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমত একটু আমরা যে অ্যালগরিদমগুলো কভার করছি, বিএফএস ডিএফএস। বিএফএস বা ডিএফএস থেকে শর্টেস্ট পাথ বের করা যায়। বিএফএস দিয়ে কিছু কিছু ক্ষেত্রে করা যায়। কখন করা যায়? আনওয়েটেড গ্রাফ। যদি গ্রাফটা আনওয়েটেড হয় অথবা ওয়েটেড গ্রাফে সব এজের ওয়েট যদি সেম Same হয়। সেক্ষেত্রে বিএফএস দিয়ে বের করা যায়। আচ্ছা, কিন্তু এখন আমরা জেনারেল কেসে চিন্তা করবো যে একটা ওয়েটেড গ্রাফ আছে যেখানে ওয়েটগুলো আরবিট্রারি, ওই ক্ষেত্রে কীভাবে করতে পারে। তো শর্টেস্ট পাথের ক্ষেত্রে আমরা প্রথমত আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে কথা বলবো। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ হচ্ছে আমার একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে আমি একটা সোর্স আইডেন্টিফাই করে দেবো যে এটা আমার সোর্স। এখান থেকে বাকি সমস্ত ভার্টেক্সের ডিসটেন্স কত সেটা আমি বের করবো। আমি বোঝাতে পারছি কথা? সোর্স ফিক্স করে দেওয়া থাকবে, ওই সোর্স থেকে বাকি সমস্ত ভার্টেক্সের শর্টেস্ট ডিসটেন্স এবং পাথ আমরা বের করবো। এই গ্রাফে শর্টেস্ট পাথ কোনটা? এ থেকে ডিএ। এ থেকে ডিএ শর্টেস্ট পাথ কোনটা? শর্টেস্ট পাথ হচ্ছে একটা সিকোয়েন্স অফ ভার্টিসেস যেখানে সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা শর্টেস্ট কস্টে যেতে পারি। আর শর্টেস্ট ডিসটেন্স কোনটা? শর্টেস্ট পাথের ওয়েট প্লাস সামেশন। শর্টেস্ট পাথ হচ্ছে যে পাথ দিয়ে গেলে কস্ট সবচেয়ে কম হবে, আর শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে বেসিক্যালি কস্টটা সবগুলো এজে সামেশন। তাহলে কস্ট হচ্ছে কত? 6। তাহলে এই ডেফিনেশনগুলো আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে কথা বলবো। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের ক্ষেত্রে দুটো কেস হতে পারে। একটা হচ্ছে নেগেটিভ ওয়েটের কোনো এজ আছে নাকি নাই। আমার গ্রাফে যে এজগুলো আছে, ওয়েটের এজগুলো আছে, কোনো এজের ওয়েট নেগেটিভ আছে নাকি নাই। প্রথমত আমরা সিম্পল অ্যাজাম্পশন নিয়ে আগাবো। আমাদের অ্যাজাম্পশন হচ্ছে কোনো এজের ওয়েটই নেগেটিভ না, কোনো এজের ওয়েটই নেগেটিভ না। ওই ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমটা ইউজ করবো সেটার নাম কি? এক্সট্রা। আমাদের অলরেডি কভার হয়েছে লাস্ট সেমিস্টারে, আমরা ডায়াক্সের শর্ত হচ্ছে কোনো এজের ওয়েট নেগেটিভ হইতে পারবে না। আমরা ডিসকাস করবো কেন নেগেটিভ হইতে পারবে না, এটা আমরা ডিসকাস করবো, মানে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, একটা জিনিস একটু বলি, শর্টেস্ট পাথের একটা প্রপার্টি আছে। আমরা আগে শর্টেস্ট পাথের কিছু প্রপার্টি ডিসকাস করেছি। প্রথমটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। কেউ একটু এক্সপ্লেন করতে পারবে এই জিনিসটা কি? অপটিমাল সাবস্ট্রাকচার বলতে কি বোঝায়? একটু জোরে জোরে বলো। সঠিক অ্যালগরিদম বা সলিউশনের দিকে সলিউশন। মানে এভাবে আমি একটু বলি, আমি আগে পাথ দিয়ে বোঝাই, তারপরে মেইন ডিসকাশনে আসতেছি। এ থেকে বিয়ের আমি শর্টেস্ট পাথ বের করছি, এ থেকে বিয়ের শর্টেস্ট পাথ আমার জানা আছে। ওই পাথের মধ্যে ধরো দুইটা নোড আছে মাঝখানে, একটা হচ্ছে এক্স, একটা হলো ওয়াই, পাশাপাশি আরো নোড আছে। এটা হচ্ছে এ থেকে বিয়ের শর্টেস্ট পাথ, মাঝখানে আমি আর দুইটা নোড নিলাম এক্স এবং ওয়াই।
তাহলে এ থেকে বিয়ের শর্টেজ পাথ আমার জানা আছে, এটা থেকে আমি যেটা নোট দিলাম এখানে এক্স এবং ওয়াই। আমার ক্লেম হচ্ছে এক্স এবং ওয়াই শর্টেজ পাথটা হচ্ছে এই বড় পাথের মধ্যে ছোট যে পাথটা আছে এটা আসলে শর্টেজ পাথ এক্স এবং ওয়াই এর মধ্যে। আমার ক্লেমটাকে বোঝা গেছে, ক্লেমটা হচ্ছে এ থেকে বিয়ের শর্টেজ পাথ হচ্ছে এটা, এটা যদি আমি দুটো নোট নিই এক্স এবং ওয়াই তাহলে শর্টেজ পাথ হবে এটা, বাইরের কোনো পাথ হবে না। এই কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, প্রথমে এটা একটু আমরা চিন্তা করি এটা কেন ট্রু। আমার ক্লেম হচ্ছে এক্স আর ওয়াই শর্টেজ পাথ হচ্ছে এটা, আমার ক্লেম যদি ফলস হয় তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে অন্য কোনো পাথ আছে যেটা আরো শর্টার, মানে অন্য কোনো পাথ আছে যেটা আরো শর্টার। যেটা আরো শর্টার। এই যদি হয় তাহলে এ থেকে বি এর শর্টেজ পাথ এটা, কিন্তু এক্স থেকে ওয়াই তে যাওয়ার যদি আরো শর্টকাট থাকে তাহলে আমি কিন্তু এ থেকে বি এর শর্টেজ পাথে কি করতে পারি, এ থেকে এক্স এ যাবো এবং ওই পাথটা নিয়ে তারপর বি তে যাবো, তারপরে এটা কি শর্টেজ পাথ হওয়া সম্ভব না। জি স্যার। তাহলে এটা একটু কন্ট্রাডিকশন হচ্ছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? না বুঝলে বলো, আমি আবার রিপিট করবো। বুঝছো সবাই? বুঝো নাই? আচ্ছা, আবার বলতেছি। বুঝতে পারছি। আমার ক্লেমটা কি ছিল, এ থেকে বি এর শর্টেজ পাথ হচ্ছে এটা, যেটা সাদা সাদা যেটা পাথ থাকে। এর মধ্যে আমি মাঝখানে দুটো নোট দিলাম, এখানে এক্স এবং ওয়াই। আমার ক্লেম হচ্ছে এক্স আর ওয়াই এর শর্টেজ পাথ এই সাদা পাথটাই হবে। আমার ক্লেমটা তুমি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার ক্লেম যদি ফলস হয় তাহলে এটার কন্ট্রাডিকশন কি হবে, যে এক্স আর ওয়াই এর মধ্যে ভিন্ন একটা পাথ আছে যেটা আরো ছোট, আরো শর্টকাট আছে। তাহলে এক্ষেত্রে আমার ইনিশিয়াল ক্লেম ছিল এ আর বি এর শর্টেজ পাথ এটা, কিন্তু আমি যদি এ আর বিতে এই পাথ দিয়ে না যাই, সাদা পাথ দিয়ে না যাই, এ থেকে এক্সে যাই, এখন শর্টকাটটা নিই, তারপর টিকে যাই, তাহলে আমার পাথের কষ্ট আরো কম হবে না। তাহলে এটা কিন্তু আমার ইনিশিয়াল পাথটা তাহলে শর্টেজ পাথ হওয়া সম্ভবই না, তাহলে আমার ইনিশিয়াল ক্লেমটা ফলস। বুঝতে পারছি না? তাহলে এই বলে দিতে আচ্ছা, তাহলে অপটিমাল সাবস্ট্রাকচারটা হচ্ছে আমার বড় একটা প্রবলেম। বড় প্রবলেমটা হচ্ছে এ থেকে বি এর যে শর্টেজ পাথ আছে এর মধ্যে যে ছোট ছোট সাব প্রবলেমগুলো আছে তারা নিজেরাও অপটিমাল। আমি আবার বলতেছি, এ থেকে বি হচ্ছে আমার বড় প্রবলেম, এ থেকে বি হচ্ছে আমার মেইন প্রবলেমটা। এ থেকে বি এর শর্টেজ পাথের যে সলিউশনটা আছে এর মধ্যে আমি যদি কোনো মিনি সাব প্রবলেম চিন্তা করি, ভেতরে যারা ছোট সাব প্রবলেম আছে তারা নিজেরাও অপটিমাল হবে। এই প্রপার্টিটা যদি মেনটেন করে এটাকে বলা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। আমি কি কথা বোঝাইতে পারছি? স্যার। আচ্ছা, আরেকটা প্রপার্টি আমরা লিখব। আচ্ছা, কথা বলতো প্লিজ। এটা হচ্ছে এক্স থেকে ওয়াই এর শর্টেজ পাথের ডিস্টেন্স। ডেল্টা এক্স কমা ওয়াই হচ্ছে এক্স থেকে ওয়াই যে অপটিমাল বা শর্টেজ পাথ আছে সেটা ডিস্টেন্স। এটা বের করে আমাদের টার্গেট, এটা বের করে আমাদের টার্গেট। এটা হচ্ছে এক্স থেকে ওয়াই এর শর্টেজ পাথের ডিস্টেন্স ডেল্টা এক্স ওয়াই। আচ্ছা, তাহলে আমি যে জিনিস এটা হচ্ছে ডেল্টা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স থেকে ওয়াই এ যাওয়ার শর্টেজ পাথের ডিস্টেন্স। আমি আরেকটা জিনিস একটু লিখতেছি, এটা হচ্ছে দুইটা জিনিস আমি লিখলাম, দুটো এক্সপ্রেশন। এটা হচ্ছে ডেল্টা এক্স ওয়াই, এক্স থেকে ওয়াই এ যাওয়ার শর্টেস্ট পাথের ডিস্টেন্স। আর এখানে কি লিখলাম, এক্স থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট পাথ, জেড থেকে ওয়াই এ যাওয়ার শর্টেস্ট পাথ। লেখাকে বোঝা যাচ্ছে নাকি জুম করবো? বুঝেছি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই দুটো প্রপার্টির মধ্যে, এই দুটো ভ্যালুর মধ্যে সম্পর্ক কি হবে? ইকুয়াল। ইকুয়াল হবে স্যার। ইকুয়াল হবে? এক্স থেকে জেড এর শর্টেজ পাথ আচ্ছা লেস দেন ইকুয়াল। হ্যাঁ, লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল। কেন হবে আমরা একটু ডিসকাস করতেছি, বাট সম্পর্কটা হবে কেন হবে কেউ একটু এক্সপ্লেন করো। যদি স্যার এক্স ওয়াই এর পাথের মধ্যে জেড এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমার ইকুয়াল হবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে অবশ্যই ওই দুটা বড় হবে। কারণ হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করি, ঠিক আছে সবার কথা। ডেল্টা এক্স ওয়াই কি প্রথমে আমাদের এটা বুঝতে হবে। ডেল্টা এক্স ওয়াই আমি কিন্তু বলছি শর্টেস্ট পাথ, এটা হচ্ছে শর্ট সম্ভব না। এখন আমি যদি এক্স জেড আর জেড ওয়াই নিই, আমি ওখানে একটু লিখি, ওটা হওয়া সম্ভব না কেন সেটা একটু বলি। আমি আগেই বলছি ডেল্টা এক্স ওয়াই হচ্ছে এক্স
থেকে ওয়াই যাওয়া শর্টেস্ট পাথ। এখন যদি অন্য কোনো রাস্তা থাকে এক্স থেকে জেডে গেলাম, জেড থেকে ওয়াই তে গেলাম, এটার কস্ট যদি এটার থেকে কম হয় তাহলে এটা কি শর্টেস্ট পাথ শর্টেস্ট সম্ভব না। সম্ভব না, কিন্তু আমি ক্লিয়ারলি বলছি এটা শর্টেস্ট পাথ। কারণ এটা যদি শর্টেস্ট পাথ থাকে অন্য কোনো রাস্তা দিয়ে যদি আমি যাই সেটা এটার থেকে শর্ট হওয়া সম্ভব না, সমান হতে পারে বা বড় হতে পারে, শর্ট হওয়া সম্ভব না। আমি বুঝাইতে পারছি না? এটা হচ্ছে গ্রাইন্ডিং ইকুয়াল। আচ্ছা মোটামুটি তাহলে গেল, এখন মেইন ক্যালকুলেশন চলে আসবে। আমরা এখন ডায়াসটা ডিসকাস করবো। আজকে আমরা মেইনলি আগে সিমুলেশনটা দেখবো, তোমাদের যেহেতু অলরেডি জানা আছে কীভাবে করে, সিমুলেশনটা একটু রিমাইন্ড করে দিব, পরের দিন আমরা কোড এবং প্রুফ দিলে দেখবো। সিমুলেশন যাওয়ার আগে একটা জিনিস একটু ডিসকাস করি। রিল্যাক্সেশন নামে একটা অপারেশন আছে, এই জিনিসটা আমরা ইউজ করি, একটু ডিসকাস করি। আচ্ছা কথা একটু বললাম প্লিজ। এটা কি জিনিস? ডেল্টা এস কমা ইউ। এস আর ইউ এর শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ যেটা অপটিমাল পাথ আছে সেটা। এটা আমাদের ইনিশিয়ালি জানা নাই, আমরা এটা বের করতে চাই। আর এটা বের হবে আর ডিউ হচ্ছে আমরা এখন পর্যন্ত যে শর্টেস্ট পাথটা বের করতে পারছি, এখন পর্যন্ত যেটা সবচেয়ে ছোট পাইছি। আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে ডিউ মানে ডেল্টা এক্স এর সমান হয়। এটা তো আমাদের গোল, তাই না? জি স্যার। ডিউ হচ্ছে আমরা সোফার যেটা বের করতে পারছি, আমাদের অ্যালগরিদমের মাধ্যমে যেটার মাধ্যমে হোক সোফার আমরা ইউ এর যেটা সবচেয়ে ছোট ডিস্টেন্স বের করতে পারছি, এই ডিস্টেন্সটাকে আমরা শর্টেস্ট ডিস্টেন্সের সমান বানাতে চাই, এটা হচ্ছে আমাদের গোল। তো বেসিক্যালি ডিউ হচ্ছে এটা আমার নট, কারণ এটা এরকম কিছু হবে, তাই না? এটার ভ্যালু হয় শর্টেস্ট ডিস্টেন্সের চেয়ে বেশি হবে অথবা সমান হবে। আমাদের গোল হচ্ছে সমান বানানো, বাট ইনিশিয়ালি বেশি থাকবে। ওটা বোঝায় সমান আমরা বানাবো। বুঝাতে পারছি কথা? ছোট তো হইতে পারে না। এটা কি সবার কাছে? স্যার আপার বাউন্ড আবার একটু বলবেন? আচ্ছা, আপার বাউন্ডের ডেফিনেশন। আপার বাউন্ডের ডেফিনিশন কি? এটাই স্যার, মানে সব এর বেশি হইতে পারবে না, এর বেশি হইতে পারবে কোনো না। কিছুর আপার বাউন্ড মানে হচ্ছে ডিউ এর ভ্যালু এর বেশি হইতে পারবে না। এটার ভ্যালু এটার চাইতে বেশি বেশি হইতে হইতে পারে। পারে, ছোট হইতে পারে বা সমান হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ। বেশি হইতে পারে। হ্যাঁ। ডিউর চাইতে বেশি হওয়া সম্ভব। জি স্যার। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এখন ধরা যাক এখানে আমি যে ভ্যালুগুলো লিখছি গুলো হচ্ছে ডিউ এবং ডিবি। ডিউ সমান কারেন্টলি 10, ডিবি সমান কারেন্টলি 20। আচ্ছা ডিউ সমান হচ্ছে 10, ডিবি সমান 20। এখানে কি কোনো অবজারভেশন আছে? অবজারভেশনটা কি? ডিবি এর যে ভ্যালুটা আছে 20, এটাকে আমরা আরেকটু অপটিমাইজ করতে পারি, তাই না? কিভাবে অপটিমাইজ করতে পারি? ইউ থেকে গিয়ে +5। আমি যদি ইউ থেকে বি তে যাই দেখা যাচ্ছে আমার কস্ট আরো কমে যাচ্ছে, তাই না? জি স্যার। আমি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা বুঝবো কিভাবে এটা? আমার দেখতে হবে ডিসটেন্স অফ বি লেস দেন ডিসটেন্স অফ ইউ প্লাস এটা ইউটি কিনা। আমার বি এর বর্তমান ডিসটেন্স আমি যদি ইউ হয়ে যায় তার চাইতে বড় কিনা, তাহলে আমরা কি করবো? অপটিমাইজ বা আপডেট করে দিচ্ছি। ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার সবার কাছে? আমার বিয়ের বর্তমান ডিস্টেন্স যদি নতুন পালের চাইতে বেশি হয় আমরা অপটিমাইজ করে নিই। ক্লিয়ার এটা সবার কাছে? আচ্ছা এই জিনিস এই অপারেশনটা আমরা করতেছি রিল্যাক্স ইকোনমি। ইউ এর সাহায্যে বি কে রিল্যাক্স করা। কখন আমরা রিল্যাক্স করবো? যদি ইউ এর সাহায্যে বিতে যাওয়ার রাস্তাটা আরও ছোট হয় তখন আমরা রিল্যাক্স করে নিই। ক্লিয়ার সবার কাছে এটা? আচ্ছা এটার ভ্যালু যদি 5 না হয় 15 হয় তখন কি আপডেট হবে? না তখন স্যার। আপডেট হবে না। এখানে আমরা চেক করতেছি, এফডি আমরা চেক করতেছি, যদি আপডেট করে লাভ হয় শুধুমাত্র তখনই আপডেট করবো। আপডেট করে যদি কোনো লাভ না হয় তখন আমরা আপডেট করবো। ক্লিয়ার এটা সবার কাছে? আচ্ছা আরেকটা জিনিস, তখন আমরা আপডেট করলে কি পাচ্ছি? এর কস্ট হবে
তাহলে বিতে আমরা কিসের মাধ্যমে যাচ্ছি? একটু উত্তর দিতে হবে। বিতে আমরা ইউ এর মাধ্যমে যাচ্ছি। তাহলে বি এর প্যারেন্টকে ইউ। তাহলে প্যারেন্টটা আমরা এখানে উত্তর দিতে হবে। আমরা যেহেতু ইউ এর মাধ্যমে বিতে যাচ্ছি, বি এর প্যারেন্ট হবে ইউ। আচ্ছা, বিএফএস এর ক্ষেত্রে যখন আমরা প্যারেন্ট আপডেট করতাম, প্যারেন্টকে একবারে বেশি আপডেট হইতো বিএফএস এ? না স্যার। বিএফএস বা ডিএফএস এ একবারে বেশি আপডেট হয়। এখানেও কি সেম কথা প্রযোজ্য? না স্যার, এখানে ডায়াক্সটাতে কিন্তু প্যারেন্ট মাল্টিপল টাইমস আপডেট হতে পারে। কিভাবে? পরবর্তীতে ধরা যাক আমি আরেকটা এক্সপ্রেস ডাব্লিউ থেকে বিতে ধরা একটা এক্সপ্রেস ডাব্লিউ ধরো 5 এটা হচ্ছে 3। তাহলে বি এর নতুন ডিসটেন্স কি হবে? 5। ডাব্লিউ ডিসটেন্স 5 5 বিনা। তখন বি এর নতুন প্যারেন্ট কি হবে? ডাব্লিউ। তার মানে এখানে কিন্তু প্যারেন্ট এবং ডিসটেন্স মাল্টিপল টাইমস আপডেট হতে পারে। আচ্ছা, আমার একটু 5 মিনিট টাইম দেবো, তাহলে একটা আমরা কুইক সিমুলেশন দেখে ফেলি। এখানে কারো কোয়েশ্চন আছে? দাঁড়া মামা। আচ্ছা, কথা বন্ধ প্লিজ, একটু দেখা দাও। কথা বন্ধ, তাড়াতাড়ি ক্লাস শেষ করতে দাও। কথা বন্ধ, একটু খেয়াল করো, কারণ তোমাদের নেক্সট দিন লাগবে, এটা অনলাইনে লাগবে। প্রথমত ডায়াক্সটার এই ইমপ্লিমেন্টেশন বা যেটাই বলি মোটামুটি বিএফএস এর সাথে সিমিলার, অনেকটা বিএফএস এর সাথে সিমিলার। প্রথমত এখানেও আমরা একটা কিউ ইউজ করবো, তবে পার্থক্য হচ্ছে এটা বেসিক কিউ না, এটা একটু ভিন্ন কিউ আমরা দেখবো বলি। আর একটা আমরা জিনিস রাখবো সেট নাম, Priority queue। যেরকম নাম হইতে পারে, অনেকে বলে রিচ, অনেকে বলে স্যাটিসফাইড, অনেক নাম হইতে পারে, বাট আমরা সলভও বলা যেতে পারে। বাট বেসিক্যালি এই সেটে আমরা কিছু নোট রাখবো, ওই নোটের প্রপার্টিটা আমি ডিসকাস করতেছি। স্যার বুঝি না, এই দুটো আবার একটু বলবেন? আসতেছি, এখন আমি কোনো ডিসকাস আচ্ছা আচ্ছা। প্রথমত আমরা ডায়াক্সটা স্যার আর ওটার ওয়েট নাই। সমস্যা নেই, আমরা use হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, কথা বলতে প্লিজ। তাহলে আমাদের সোর্স হচ্ছে শুরুতে এস। এস থেকে আমরা সবার শর্টেস্ট ডিসটেন্স বের করতে চাই। তাহলে ইনিশিয়ালি সবার ডিসটেন্স কত হবে? ইনফিনিটি। সবার ডিসটেন্স হচ্ছে ইনিশিয়ালি সবার ডিসটেন্স ইনফিনিটি। আচ্ছা, শুরু করতেছি আমরা এস থেকে। তাহলে এসকে আমরা দুটো পুশ করব। আচ্ছা, আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য যাতে এটা হবে না, প্রত্যেকটা ভার্টেক্সের এটা আমরা এটা বের করবো, এটা আমাদের জানা। আমরা এটাকে অপটিমাইজ করতে থাকবো যাতে এটার ভ্যালু এটা সমান হয়। তাহলে ইনিশিয়ালি সবগুলোর ভ্যালু ডিগ্রি, সবগুলোর জন্য আমরা ইনফিনিটি লিখছি। ক্লিয়ার সবার কাছে এই পর্যন্ত? এটা হচ্ছে ডি অফ ইউ, এটা হচ্ছে ডি অফ ইউ। এই জিনিসটা আমরা অপটিমাইজ করতেছি। আর ইনিশিয়ালি ডি অফ এস হচ্ছে 0, এস থেকে এস এর ডিসটেন্স 0। ক্লিয়ার সবার কাছে না? আচ্ছা, তাহলে কিউ থেকে সবার আগে কে পপ হবে? এস। কিউ থেকে এটা পপ হবে। এখন একটু খেয়াল করো সবাই প্লিজ। কিউ থেকে যখনই কোনো নোট পপ হবে, এটাকে আমরা এই সেটটাতে, সলভ সেটটাতে পুশ করে দিই। কিউ থেকে যখনই কোনো নোট পপ হবে, ওই নোটটাকে আমি সলভ সেটটাতে পুশ করে দিব। আর আমার ক্লেম হচ্ছে যখনই কোনো নোট এই সেটে ঢুকতেছে, এই নোটটার কাজ শেষ, এই নোটটার শর্টেস্ট ডিসটেন্স আমরা বের করে ফেলছি। অর্থাৎ ফর অল ভি বিলংস টু এস, এই জিনিসটা সত্যি। আমি কি বুঝাতে পারছি কথা? যখনই কোনো নোটকে আমরা এই সেটে পুশ করতেছি, তখনই ওই নোটটার কাজ শেষ, ওটা আর অপটিমাইজ হবে না, ওটা পুরোপুরি আমরা অপটিমাইজ করে ফেলছি। আমরা প্রুফ দেখবো, বাট একটু মনে রাখতে হবে আমরা কী বলতে যাচ্ছি, কথাটা একটু খেয়াল রাখতে হবে। কথাটা কি বোঝা গেছে? আমি আবার রিপিট করতেছি। কিউ থেকে আমরা যথারীতি একটা নোট পপ করবো, পপ করে সবার আগে এটাকে আমরা এখানে পুশ করবো। অর্থাৎ আমার ক্লেম হচ্ছে কিউ থেকে যখনই কোনো নোট পপ হবে, ওটা অপটিমাইজ হয়ে গেছে। ক্লিয়ার কথা? জি স্যার। মানে কিউ থেকে এস পপ হলো। এরপর আমাদের কাজ হচ্ছে এসের যারা নেবার আছে তাদেরকে রিল্যাক্স করা। আচ্ছা, তাহলে কিউ এর ডিসটেন্সকে আমরা রিল্যাক্স করতে পারবো? পারবো। কারেন্ট ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি, তো ডিসটেন্স কী হবে? 10।
তাহলে ইনফিনিটির জায়গায় কে আর বি এর ডিসটেন্স আমরা রিল্যাক্স করতে পারবো 5 কত হবে 5 তাহলে এটাকে আমরা রিল্যাক্স করলাম এবং এদেরকে আমরা কিউতে এখন পুশ করে দিব কিউ এবং বি এদেরকে আমি কিউতে পুশ করে দিব আর একটা জিনিস কি দেখাই এর মাধ্যমে তাদেরকে আমি রিল্যাক্স করলাম তাদের প্যারেন্ট হবে এস হ্যাঁ হ্যাঁ এখানে স্যার প্যারেন্টগুলো স্টোর করতেছি বোঝা গেছে স্যার এখানে প্যারেন্টগুলো স্টোর করতেছি প্যারেন্ট হিসাবে প্যারেন্টটা দেখাচ্ছি আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে আমরা কি করলাম কিউ থেকে একটা পপ করছি সেটাকে আমরা এই সলভ সেটে রাখছি এবং তার নেবারগুলোকে আমরা রিল্যাক্স করছি যদি নেবার রিল্যাক্স হয়ে থাকে বা আপডেট হয়ে থাকে আমরা প্যারেন্টকেও আপডেট করছি ক্লিয়ার এই পর্যন্ত নেক্সট ধাপ কি কিউ থেকে আবার পপ করা এখন কিউ থেকে কে পপ হবে ইউ ইউ পপ হবে ভি পপার ভি প্রায়োরিটি কিউ ইউজ করতে আমি হবে শুরুতে বলছিলাম এটা বেসিক কিউ না এটা হচ্ছে একটা প্রায়োরিটি প্রায়োরিটির ইমপ্লিমেন্টেশন আমরা কোর্সের পরের দিকে দেখবো হিপ প্রায়োরিটি কি হচ্ছে প্রায়োরিটিতে যে নোটগুলো রাখতেছি আমরা তাদের কোনো একটা ভ্যালুর সাহায্যে আমরা এটাকে সর্ট করে রাখি ওই স্যার, আমরা ভ্যালুটা করছি, ছোট স্যার। ভ্যালুটা অথবা সবচেয়ে বড় ভ্যালুটাই সবার আগে পপ হবে স্যার আমরা করছি আগের কোর্সে করছি স্যার কোর্সে তাই না তাহলে এক্ষেত্রে আমরা কিসের সাহায্যে সলভ করবো আমরা ডিস্টেন্সের সাহায্যে ডিস্টেন্স অফ ইউ এবং ডিস্টেন্স অফ বি এর সাহায্যে সলভ করবো যেটা ডিস্টেন্স কারেন্ট ডিস্টেন্স সবচেয়ে কম সেটা আগে pop আসবে। হবে। আমি বুঝাতে পারছি কথা জি স্যার তাহলে ইউ এর ডিস্টেন্স কত 10 ইউ এর ডিস্টেন্স হচ্ছে 10 বি এর ডিস্টেন্স কত Five. 5 তাহলে কোনটা আগে পপ হবে ভি ভি আগে বি আগে পপ হবে এটা যেহেতু প্রায়োরিটি বি আগে পপ হবে যেটা পপ হচ্ছে সেটাকে আমরা এখানে রেখে দেব বি এখন সলভ হয়ে গেছে সলভ হয়ে গেছে আরেকটা জাস্ট একটা স্টেপ দেখাবো বি দিয়ে এখন আমরা কি করবো বি এর যারা নেবার আছে তাদেরকে রিল্যাক্স করবো রিল্যাক্স করবো তাহলে বি এর নেবার কে কে আছে ইউ আর টু এবং এক্স এক্স কে রিল্যাক্স করা যাবে যাবে হ্যাঁ যাবে এই পরিবর্তে এখন কত হবে 7 7 আর এক্স এর প্যারেন্ট হচ্ছে তাহলে বি এক্স এর প্যারেন্ট হচ্ছে বি আর বি এর সাথে কি ইউ কে রিল্যাক্স করা যাবে যাবে কত হবে ডিসটেন্স 8 কারেন্ট ডিসটেন্স হচ্ছে 10 বি এর সাথে যদি যাই ডিসটেন্স হচ্ছে 8 তাহলে বি এর সাথে যেহেতু ইউ কে রিল্যাক্স করলাম ইউ এর নতুন প্যারেন্টকে এখন ভি ইউ এর নতুন প্যারেন্টকে এখন আর কিউতে পুশ করবো এখন এক্স কে যেহেতু নতুন যে আনবিসিডেড পার্ট এক্স আছে সেটাকে আমি কিউতে পুশ করে দিলাম সবার কাছে ক্লিয়ার এটা আচ্ছা এর পরের স্টেপে কে কম হবে ইউ নাকি এক্স এক্স স্যার এক্স এর ডিসটেন্স হচ্ছে 7 ইউ এর ডিসটেন্স হচ্ছে 8 এক্স কম ক্লিয়ার সবার কাছে তাহলে এভাবে আমরা আগাতে থাকি তাহলে সিমুলেশন বা অ্যালগরিদমটা কি ক্লিয়ার পরের দিন আমরা প্রুফ দেখব কেন এটা কাজ করে বা ডিটেলটা আরেকটু দেখব তাহলে আজকে এই পর্যন্তই কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন